পৃষ্ঠা ৫৮, ১৫ নম্বরের প্রশ্নোত্তর। প্রশ্ন ১, লোকসাহিত্য কাকে বলে এবং এর অন্তর্গত বিষয়গুলি কি কি? রবীন্দ্রনাথ ঠাকুর সংকলিত ছেলে ভুলানো ছড়াগুলিকে কি লোকসাহিত্যের অন্তর্ভুক্ত করা যায়? ৫+৫+৫। উত্তর: লোকসাহিত্য বিষয়টিতে কেবলমাত্র আমাদের দেশেই নয়, পাশ্চাত্য সমালোচকদের মধ্যে সুস্পষ্ট ধারণা আছে এমন কথা বিশেষ জোর দিয়ে বলা যায় না। তবে লোকসাহিত্য সম্পর্কে একটি ব্যাপারে সকলেই সহমত পোষণ করে থাকেন যে লোকসাহিত্য সংহত সমাজের সামগ্রিক সৃষ্টি, ব্যক্তিবিশেষের একক সৃষ্টি নয়। উচ্চতর সাহিত্যের সঙ্গে মূল পার্থক্য এইখানেই। এখন সংহত সমাজ বলতে কি বোঝানো হয়েছে দেখা যাক। যে সমাজ তার অন্তর্ভুক্ত মানবগোষ্ঠীর পারস্পরিক নির্ভরশীলতার ভিতর দিয়ে চিরাচরিত প্রথায় নিজস্ব বৈশিষ্ট্য অটুট রেখে চলে, সেই সমাজকেই সংহত সমাজ বলা যায়। সংহত সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো যে এখানে ব্যষ্টি অর্থাৎ ইন্ডিভিজুয়ালের দাবি স্বীকৃত হয় না, সমষ্টির বা সামগ্রিক কমিউনাল দাবি সেখানে স্বীকৃত হয়। উদাহরণস্বরূপ মণিপুরীয় সমাজের কথা ধরা যেতে পারে। মণিপুর একদা ব্রহ্মদেশের অধীন ছিল। সেই সময় এই সমাজ ব্রহ্মদেশের সাংস্কৃতিক উপকরণগুলিকে নিজের মধ্যে গ্রহণ করেছে। তারপর যখন বাংলাদেশ থেকে বৈষ্ণব ধর্ম সেখানে প্রচারিত হয়েছে, তখন তাহাও এই সমাজে গৃহীত হয়েছে, কিন্তু ধর্ম পালনে তার নিজস্ব আঙ্গিককেও তার উপর আরোপ করে নিয়েছে। অর্থাৎ মণিপুর সমাজ নিজস্ব স্বকীয়তা রক্ষা করেছে অন্যের উপকরণকে গ্রহণ করেও। ব্রহ্মদেশ বা বাংলার সংস্কৃতি তাকে গ্রাস করতে সমর্থ হয়নি। মণিপুরবাসীগণ অর্জুনের বংশধর বলে দাবি করলেও মহাভারতের সংস্কৃতির মধ্যে নিজেকে আচ্ছন্ন করেনি। উৎসবে পার্বণে তারা নিজেদের জাতীয় চরিত্র সমূহের মহিমা কীর্তন করে থাকে। সেখানে রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর চেয়েও মণিপুরের থৈবী ও থাম্বার প্রেম কাহিনী বেশি জনপ্রিয়। সঙ্গীতে ও নৃত্যে একদিকে যেমন ভারতীয় পৌরাণিক কাহিনীকে নিজের মতো করে রূপায়িত করেছে, তেমনি নিজেদের জাতীয় আখ্যায়িকা সমূহকেও নিজেদের মধ্যে রূপ দিয়েছে। অতএব বলা যায় মণিপুরী সমাজ একটি আদর্শ সংহত সমাজ, অর্থাৎ এই সমাজ যথার্থ লোকসংস্কৃতি, ফোক কালচার তথা লোকসাহিত্যের জন্মস্থান হতে পারে। আসামের অধিবাসী মণিপুরী ও নাগা মূলত একই সমাজ জাতির দুটি ভিন্ন আঞ্চলিক শাখা হলেও নাগার আদিম সমাজ, যার মধ্যে লোকসাহিত্যের সৃষ্টি হতে পারে না। প্রকৃত লোকসাহিত্য বলতে যা বোঝায় তা নাগাদের মধ্যে নেই, মণিপুরীদের মধ্যে আছে। লোকসাহিত্য যে সামগ্রিক সৃষ্টি, ব্যক্তিবিশেষের একক সৃষ্টি নয়, এ ব্যাপারে সকলে সম্পূর্ণ একমত নন। কারণ কেউ কেউ মনে করেন all aspects of folklore, probably originally the products of individuals, are taken by the folk and put through a process of recreation, which through constant variation and repetition become a group product. অর্থাৎ লোকশ্রুতির সকল বিষয়ই মূলত ব্যক্তিবিশেষের সৃষ্টি। তারপর সম্ভবত সেই ব্যক্তির নিকট হইতে জনসাধারণ তাহা গ্রহণ করে এবং ক্রমাগত নূতন করিয়া পুনর্গঠন করিতে থাকে। এইভাবে ক্রমাগত পরিবর্তন ও পুনরাবৃত্তির ভিতর দিয়া তাহা পরিণামে একটি সামগ্রিক সৃষ্টির রূপ লাভ করে। ব্যক্তিবিশেষের মনে যে ভাবের উদয় হয় তার প্রকাশ অপরিস্ফুট বা অপরিণত হতে পারে, কিন্তু 10 জনের হাতে পড়ে তা প্রকৃত সাহিত্যের রূপ লাভ করে। পৃষ্ঠা 59।
অতএব লোকসাহিত্যের বহিরঙ্গগত পরিচয়ের জন্য সমষ্টির দান স্বীকার করে নিয়েও এর অন্তর্নিহিত ভাবমূলে যে বেষ্টির প্রেরণাই কার্যকরী হয়ে থাকে তা অস্বীকার করার উপায় নেই। অতএব বলা যেতে পারে লোকসাহিত্য বেষ্টি ও সমষ্টির সমবেত সৃষ্টি। লোকসাহিত্যের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে কেউ কেউ বলেছেন যে লোকসাহিত্য কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর অলিখিত সাহিত্য। এই সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে লেখার ব্যবহার প্রচলিত থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ইংরেজিতে যাকে বলে ওরাল লিটারেচার। পূর্ববর্তীকালে সমাজ যখন সম্পূর্ণ নিরক্ষর ছিল, তখন প্রকৃতপক্ষে স্মৃতিশক্তি যেমনভাবে অনুশীলিত হতো, বর্তমানকালে তা সম্ভব নয়। তাই লোকসাহিত্য আজ লিখিত রূপে প্রকাশ পাচ্ছে, এবং তাহলে লোকসাহিত্যের বৈশিষ্ট্য কি লুপ্ত হয়ে যাবে? এই ব্যাপারে একজন পাশ্চাত্য সমালোচক বলেছেন যে লিখিত হতে আপত্তি নেই, কিন্তু তা বিশেষভাবে অভিজ্ঞ শিক্ষিত গবেষক দ্বারা লিখিত হওয়া চাই, তা না হলে এটির বিকৃত হবার আশঙ্কা থাকবে। লোকসাহিত্য লিখে নিতে কোনো বাধা নেই। শুধুমাত্র লেখক যদি স্বতন্ত্র সমাজভুক্ত হন, তাহলে তার বিশেষ শিক্ষার প্রয়োজন হবে, কিন্তু যদি নিজে তিনি সেই সমাজের লোক হন, তাহলে তার বিশেষ শিক্ষার প্রয়োজন নাও হতে পারে। লোকসাহিত্যের প্রধান ধর্ম হল যে ইহা সজীব, ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে এর ধারা অগ্রসর হয় এবং মৌখিক আবৃত্তি ইত্যাদি পরিবর্তনের মধ্য দিয়ে এর জীবনশক্তি রক্ষা পায়। প্রত্যেক দেশেই লোকসাহিত্য উচ্চতর সাহিত্যের ভিত্তিরূপে ব্যবহৃত হয়েছে, কারণ এর মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনার বীজ নিহিত থাকে। রবীন্দ্রনাথ লোকসাহিত্যের সঙ্গে উচ্চতর সাহিত্যের সম্পর্ক বিষয়ে যা বলেছেন তা বিশেষভাবে প্রণিধানযোগ্য। গাছের শিকড়টা যেমন মাটির সঙ্গে জড়িত এবং তাহার অগ্রভাগ আকাশের দিকে ছড়াইয়া পড়িয়াছে, আবার পড়ছি, রবীন্দ্রনাথ লোকসাহিত্যের সঙ্গে উচ্চতর সাহিত্যের সম্পর্ক বিষয়ে যা বলেছেন তা বিশেষভাবে প্রণিধানযোগ্য। গাছের শিকড়টা যেমন মাটির সঙ্গে জড়িত এবং তাহার অগ্রভাগ আকাশের দিকে ছড়াইয়া পড়িয়াছে, তেমনি সর্বত্রই সাহিত্যের নিম্ন অংশ স্বদেশের মাটির মধ্যেই অনেক পরিমাণে জড়িত হইয়া ঢাকা থাকে। তাহা বিশেষরূপে সংকীর্ণরূপে দেশীয়, স্থানীয়। তাহা কেবল দেশের জনসাধারণেরই উপভোগ্য ও আয়ত্তিগম্য। সেখানে বাহিরের লোক প্রবেশের অধিকার পায় না। সাহিত্যের যে অংশ সার্বভৌমিক, তাহা এই প্রাদেশিক নিম্নস্তরের থাকটার উপর দাঁড়াইয়া আছে। এইরূপ নিম্ন সাহিত্য এবং উচ্চ সাহিত্যের মধ্যে বরাবর ভিতরকার একটা যোগ আছে। যে অংশ আকাশের দিকে আছে, তাহার ফুল ফল ডালপালার সঙ্গে মাটির নিচেকার শিকড়গুলোর তুলনা হয় না। তবু তত্ত্ববিদের কাছে তাহাদের সাদৃশ্য ও সম্বন্ধ কিছুতেই ঘুচিবার নহে। লোকসাহিত্যের অন্তর্গত বিষয়গুলি 1 ছড়া, 2 গান, 3 গীতিকা, 4 কথা এবং 5 ধাঁধা। 1 ছড়া। ছড়াই হল প্রাচীনতম লোকসাহিত্য, কারণ ছড়া শিশুর সাহিত্য। কবিগুরু বলেছেন, শিশুর মতো পুরাতন কিছুই নাই। সেজন্য শিশুর মনোতুষ্টির উপকরণই সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল। 2 গান। ছড়া একটি অসংযত আনন্দের উচ্ছ্বাস, আর গান সুসংযত ভাব নিবেদন। লোকসাহিত্যের সঙ্গীত বিভাগই প্রত্যেক দেশেই সমৃদ্ধতম হয়ে থাকে। গানের বহু বৈচিত্র্যের মধ্যে কয়েকটি, যেমন পার্বণাদি উপলক্ষে গাওয়া মেয়েলি গান, বিবাহের গান, ব্রতের গান ইত্যাদি, আবার উৎসব উপলক্ষে গাওয়া পুরুষের নাচের সঙ্গে যেসব গান, যেমন ঘাটু, জারি, সারি ইত্যাদি, ব্যবসায়ীর গান, যেমন বেদের গান, পটুয়ার গান ইত্যাদি, প্রেম ও ভাবসঙ্গীত। পৃষ্ঠা 60। 3 গীতিকা, ব্যালাড। গীতিকা বা আখ্যান গীতি লোকসাহিত্যের একটি উল্লেখযোগ্য বিভাগ।
4 কথা টেলস লোকসাহিত্যের অন্যতম সম্পদ। দ্য টেলার অফ স্টোরিজ হ্যাজ এভরিওয়ের অ্যান্ড অলওয়েজ ফাউন্ড ইগার লিসনার্স। বাংলার লৌকিক কথা সাহিত্যকে 4টি ভাগে ভাগ করা যায়, যেমন ব্রতকথা, উপকথা, রূপকথা ও গীতিকথা। 5 ধাঁধা রিডলস বা হেঁয়ালি। কেউ কেউ ধাঁধাকে লোকসাহিত্যের অন্তর্গত করতে সংশয় প্রকাশ করলেও এর একটি গূঢ় অর্থ আছে এবং এর প্রকাশভঙ্গির মধ্যেও একটি অপূর্ব রস সৃষ্টি হয়ে থাকে। মধ্যযুগের বাংলা সাহিত্যের সর্বত্রই এই ধাঁধার সাক্ষাৎ লাভ করা যায়। এর ভাষা সন্ধ্যা ভাষা, অর্থাৎ আলো আঁধারি ভাষা, যার কিছু বোঝা যায় আবার কিছু বোঝা যায় না। ইহাকে প্রধানত 2 ভাগে বিভক্ত করা যায়, যেমন লোক ধাঁধা ফোক রিডল এবং সাহিত্যিক ধাঁধা লিটারেরি রিডল। রবীন্দ্রনাথ সংকলিত ছেলে ভুলানো ছড়াগুলিকে লোকসাহিত্যের অন্তর্ভুক্ত করা যায় কি না? লোকসাহিত্যের একটি বিশিষ্ট অংশ ছড়া সমগ্রভাবে ব্যক্তি কিংবা সমাজের সচেতন মনের সৃষ্টি নয়, স্বপ্নদর্শী মনের অনায়াস সৃষ্টি। ছড়ার মতো আর কোনো বিষয়ের ওপর লোকসাহিত্যের গোষ্ঠীগত রচনা, কমিউনাল অথরশিপ সম্পর্কিত দাবি নিঃসন্দিগ্ধভাবে প্রযোজ্য নয়। রবীন্দ্রনাথ তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে বলেছেন, আমি ছড়াকে মেঘের সহিত তুলনা করিয়াছি, উভয়ই পরিবর্তনশীল, বিবিধ বর্ণে রঞ্জিত, বায়ুস্রোতে যদৃচ্ছা ভাসমান। দেখিয়া মনে হয় নিরর্থক, ছড়া ও কলা বিচার শাস্ত্রের বাহির, মেঘ বিজ্ঞান ও শাস্ত্র নিয়মের মধ্যে ভালো করিয়া ধরা দেয় নাই। অথচ জড়জগতে এবং মানব জগতে এই 2 উচ্ছৃঙ্খল অদ্ভুত পদার্থ চিরকাল মহৎ উদ্দেশ্য সাধন করিয়া আসিতেছে। মেঘ বারিধারায় নামিয়া আসিয়া শিশু শস্যকে প্রাণদান করিতেছে, ছড়াগুলিও স্নেহরসে বিগলিত হইয়া কল্পনা বৃষ্টিতে শিশু হৃদয়কে উর্বর করিয়া তুলিতেছে। লঘুকায় বন্ধনহীন মেঘ আপন লঘুত্ব এবং বন্ধনহীনতা গুণেই জগৎব্যাপী হিত সাধনে স্বভাবতই উপযোগী হইয়া উঠিয়াছে এবং ছড়াগুলিও ভাবহীনতা, অর্থবন্ধন শূন্যতা এবং চিত্র বৈচিত্র্য বশতই চিরকাল ধরিয়া শিশুদের মনোরঞ্জন করিয়া আসিতেছে। শিশু মনোবিজ্ঞানের কোনো সূত্র সম্মুখে ধরিয়া রচিত হয় নাই। রবীন্দ্রনাথ ছড়া সংগ্রহ করেছিলেন প্রধানত 2টি কারণে। প্রথমত জাতীয় পুরাতন সম্পত্তি সংরক্ষণের জন্য এবং দ্বিতীয়ত ছেলে ভুলানো ছড়ার মধ্যে তিনি পেয়েছিলেন এক অপূর্ব রসের সন্ধান। তাই ছড়া সম্পর্কে তিনি বলেছেন, তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে, সেইটেই আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল। রবীন্দ্রনাথ তাঁর ছাত্রদের প্রতি সম্ভাষণ নামক রচনায় ছাত্রদের আহ্বান জানিয়ে বলেছিলেন যে, প্রত্যেকেরই কাব্য, গান, ছড়া, কীটদষ্ট পুঁথি, গ্রাম্য পঠন কথা, ব্রতকথা প্রভৃতি সংগ্রহে আত্মনিয়োগ করা উচিত। তিনি নিজেও লোকসাহিত্যের বিভিন্ন উপকরণ সংগ্রহে ব্রতী হয়েছিলেন। তিনি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গ্রাম্য ছড়া সংগ্রহ করেছিলেন। তিনি ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি রচনা করেছিলেন ছড়ার মধ্যে কাব্যরস লক্ষ্য করে। ছড়া যে কালেকটিভ ক্রিয়েশন অব দ্য ফোক, তা রবীন্দ্রনাথেরই আবিষ্কার। অতএব রবীন্দ্রনাথ সংকলিত ছেলে ভুলানো ছড়াগুলিকে নিঃসন্দেহে লোকসাহিত্যের অন্তর্ভুক্ত করা যায়। পৃষ্ঠা 61, প্রশ্ন 2, ছড়ার বৈশিষ্ট্যগুলি কি? রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য গ্রন্থোদ্ভূত ছেলে ভুলানো ছড়াগুলির মধ্যে সেই সমস্ত বৈশিষ্ট্য কতখানি ধরা পড়েছে আলোচনা করো। উত্তর: লোকসাহিত্যের প্রাচীনতম শাখা হল ছড়া।
ছড়া শব্দটি দেশজ। ছড়া সর্বকালের আদিম কবিতার বীজ। ছড়া একদিকে পুরাণ ইতিহাসের ছায়া, অন্যদিকে উৎকৃষ্ট সাহিত্যের দৃষ্টান্ত। ছড়া হলো গানের মধ্যে ছড়ানো আর পরপর গ্রথিত। বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভবকাল থেকেই লোকসাহিত্যের এই শাখাটির বিকাশ। ছড়ার বৈশিষ্ট্যগুলি হল: ১. ছড়ায় যুক্তিসঙ্গত বা বিশিষ্ট ভাব কিংবা ভাবের পারম্পর্য নেই। ২. ছড়ায় ঘটনার ধারাবাহিকতা বা আনুপূর্বিক কাহিনী থাকে না। ৩. ছড়া ধ্বনিপ্রধান এবং সুরাশ্রয়ী। ৪. ছড়ায় আছে রস এবং চিত্র, উপদেশ নেই। ৫. ছড়ায় ছন্দ শাসাঘাত। ৬. ছড়া বাহুল্য বর্জিত, দৃঢ়বদ্ধ এবং সংক্ষিপ্ত। ৭. ছড়ার ভাষা লঘু এবং চপল। ৮. ছড়ার রস স্নিগ্ধ এবং সরস। আপাতদৃষ্টিতে ছড়া রচনা অনায়াস ব্যাপার মনে হতে পারে, কিন্তু যা সহজ তা রচনা করা সর্বাপেক্ষা কঠিন কাজ। ছড়ার মধ্যে অনেক প্রাচীন ইতিহাস লুকিয়ে থাকে ঠিকই, কিন্তু ছড়ার গুরুত্ব বর্তমানেই সীমাবদ্ধ। যাদের জন্য ছড়াগুলো রচিত সেই শিশুদের কাছে অতীতের কোনো মূল্য নেই, তাদের আকর্ষণ কেবল বর্তমানে। রবীন্দ্রনাথ ছড়াকে মেঘের সঙ্গে তুলনা করেছেন। আমি ছড়াকে মেঘের সঙ্গে তুলনা করিয়াছি। উভয়ই পরিবর্তনশীল, বিবিধ বর্ণে রঞ্জিত, বায়ুস্রোতে যদিচ্ছা ভাসমান। দেখিয়া মনে হয় নিতান্ত নিরর্থক। ছড়াও কলাবিচার শাস্ত্রের বাহির, মেঘবিজ্ঞানও শাস্ত্রনিয়মের মধ্যে ভালো করিয়া ধরা দেয় নাই। অথচ জড়জগতে এবং মানব জগতে এই দুই উচ্ছৃঙ্খল অদ্ভুত পদার্থ চিরকাল মহৎ উদ্দেশ্য সাধন করিয়া আসিতেছে। মেঘ বারিধারায় নামিয়া আসিয়া শিশু শস্যকে প্রাণদান করিতেছে এবং ছড়াগুলিও স্নেহরসে বিগলিত হইয়া কল্পনাবৃষ্টিতে শিশু হৃদয়কে উর্বর করিয়া তুলিতেছে। লঘুকায় বন্ধনহীন মেঘ আপন লঘুত্ব এবং বন্ধনহীনতা গুণেই জগৎব্যাপী হিতসাধনে স্বভাবতই উপযোগী হইয়া উঠিয়াছে এবং ছড়াগুলিও ভারহীনতা, অর্থবন্ধন শূন্যতা এবং চিত্র বৈচিত্র্যবশতই চিরকাল ধরিয়া শিশুদের মনোরঞ্জন করিয়া আসিতেছে, অথচ শিশু মনোবিজ্ঞানের কোনো সূত্র সম্মুখে ধরিয়া রচিত হয় নাই। ছড়ার আকর্ষণের কারণ হল: ১. রচনা নির্মাণ কৌশল এবং ২. উপযুক্ত কণ্ঠধ্বনি। স্নেহার্দ্র মধুর কণ্ঠনিঃসৃত না হলে ছড়াগুলির আকর্ষণ থাকে না। উপযুক্তভাবে ধ্বনিত না হলে ছড়ার ধ্বনি মাধুর্যহীন হয়ে পড়ে। পাঠান্তরের পরিমাণ ছড়ার ক্ষেত্রেই অধিক লক্ষিত হয়। ছড়া রচনার ক্ষেত্রে ব্যষ্টির পরিবর্তে সমষ্টির সক্রিয় ভূমিকাই লক্ষ্য করা যায়। একের পরিবর্তে অনেককে স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়, কিন্তু স্রষ্টার পরিচয় অনুদ্ঘাটিত থেকে যায়। ছড়া সৃষ্টির ক্ষেত্রে বহুজন অংশগ্রহণ করেন বলেই ছড়ার বহু পাঠান্তর পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে ভুলানো ছড়াগুলির আলোচনা প্রসঙ্গে প্রথমেই যে ছড়াটি পাওয়া যায় তা হল: যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা যাবেন শ্বশুরবাড়ি কাজীতলা দিয়ে। পৃষ্ঠা ৬২। কাজী ফুল কুড়োতে পেয়ে আবার পড়ছি। কাজী ফুল কুড়োতে পেয়ে গেলুম মালা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম সীতারামের খেলা। নাচো তো সীতারাম কাকাল বেঁকিয়ে, আলো চাল দেব টাপাল ভরিয়ে। আলো চাল খেতে খেতে গলা হলো কাঠ, হেথায় তো জল নেই ত্রিপুণ্যির ঘাট। ত্রিপুণ্যির ঘাটে দুটো মাছ ভেসেছে, একটি নিলেন গুরু ঠাকুর, একটি নিলেন কে? তার বোনকে বিয়ে করি ওর ফুল দিয়ে, ওর ফুল কুড়োতে হয়ে গেল বেলা, তার বোনকে বিয়ে করি ঠিক দুপুর বেলা। এই ছড়াটির ভাবের পরস্পর সম্বন্ধ নাই। কতকগুলি অসংলগ্ন ছবি উপস্থিত হয়েছে ছড়াটিতে। কাজী ফুল যে কী জিনিস আমাদের জানা নেই। যমুনাবতী নামক কন্যাটির আসন্ন বিবাহের সঙ্গে কাজী ফুলের কোনো সম্পর্ক নেই। হঠাৎ মাঝখান থেকে সীতারাম কেন যে হাতের বলয় এবং পায়ের নূপুর ঝুমঝুম করে নাচাতে শুরু করলো তার কারণ আমাদের জানা নেই।
হঠাৎ আবার ত্রিপুণ্যির ঘাটে এসে হাজির করানো হলো। সেই ঘাটে দুটি মাছ ভেসে ওঠা আশ্চর্যের কথা নয়, কিন্তু দুটি মাছের একটিকেই নিয়ে গেছে তা না জেনেও তার বোনকে বিবাহ করার জন্য ছড়া রচয়িতা দৃঢ় প্রতিজ্ঞ। শুধু তাই নয়, প্রচলিত বিবাহ প্রথা বহির্ভূত শুধুমাত্র ওর ফুল দিয়ে বিয়ে করতে চাওয়ার কারণ অজ্ঞাত। অন্য একটি ছড়া, এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যিখানে চর, তারই মধ্যে বসে আছেন শিব সদাগর। শিব গেল শ্বশুরবাড়ি, বসতে দিলি পিঁড়ে, জল পান করিতে দিল শালি ধানের চিঁড়ে। শালি ধানের চিঁড়ে নয় রে, বিন্নি ধানের খই, মোটা মোটা সবরি কলা, কাক মারা দই। ছড়াটিতে দেখা যাচ্ছে শিব সদাগরের জলপানের জন্য শালি ধানের চিঁড়ে বাদ দিয়ে বিন্নি ধানের খই দেয়া হয়েছে। এটি ঠিক স্বপ্নের মতো। স্বপ্নের মধ্যেই শালি ধানের চিঁড়া বিন্নি ধানের খই হয়ে গেছে। শিব ঠাকুরও এই ছড়াটিতে শিব সদাগরে পরিণত হয়েছেন। আরও একটি ছড়া, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। 1 কন্যে রাঁধেন বাড়েন, 1 কন্যে খান, 1 কন্যে না খেয়ে বাপের বাড়ি যান। এই ছড়াটি কবিগুরুর বাল্যকালে মেঘদূতের মতো ছিল। কবির মানসপটে ঘন মেঘান্ধকার বাদলার দিন এবং উত্তাল বৃষ্টিতে নদী মূর্তিমান হয়ে দেখা দিত। ছড়ার যে চিত্রধর্মিতা বৈশিষ্ট্য তা এখানে পাওয়া যাচ্ছে। পৃষ্ঠা 63, আরও একটি ছড়া, নতুন নতুন পায়রাগুলি ঝোঁটন রেখেছে, বড় সাহেবের বিবিগুলি নাইতে এসেছে, দুপারে 2 রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, ও পারেতে 2টি মেয়ে নাইতে নেমেছে, ঝুনু ঝুনু চুল গাছটি ঝাড়তে লেগেছে, কে রেখেছে দাদা রেখেছে, আজ দাদার ঢেলা ফেলা কাল দাদার বে, দাদা যাবে কোনখান দে বকুল তলা দে, বকুল ফুল কুড়োতে কুড়োতে পেয়ে গেলুম মালা, রামধনুকে বাদ্যি বাজে শীতেনাথের খেলা, শীতেনাথ বলে রে ভাই চাল করাই খাবো, চাল করাই খেতে খেতে গলা হয় কাঠ, হেথা হোতা জল পাবো চিতপুরের মাঠ, চিতপুরের মাঠেতে বালি চিকচিক করে, সোনামুখে রোদ লেগে রক্ত ফেটে পড়ে। এই ছড়াটি অসংলগ্ন ছবির ছড়াছড়ি। এর মধ্যেকার কোনো ছবিকেই আমরা ধরে রাখতে পারি না। ঝোঁটন বিশিষ্ট নতুন পায়রাগুলি, বড় সাহেবের বিবিরা, ভাসমান 2 রুই কাতলা, স্নানরতা 2 মেয়ে, দাদার বিবাহ, রামধনুকের বাদ্য সহকারে শীতেনাথের খেলা, সমস্তই স্বপ্নের মতো। ছেলে ভুলানো ছড়ার বৈশিষ্ট্যগুলি এখানে বিদ্যমান। আয় রে আয় ছেলের পাল মাছ ধরতে যাই, মাছের কাঁটা পায়ে ফুটলো দোলায় চেপে যাই, দোলায় আছে 56 কড়ি গুনতে গুনতে যাই, এ নদীর জলটুকু টলমল করে, এ নদীর ধারে রে ভাই বালি ঝুরঝুর করে, চাঁদ মুখেতে রোদ লেগেছে রক্ত ফেটে পড়ে। ছড়াটির শেষ 3 ছত্রে নদীর জলটুকু টলমল করছে এবং তীরের বালি ঝুরঝুর করে খসে পড়ছে। বালু তটবর্তী নদীর এমন সুন্দর সংক্ষিপ্ত ছবি আর কি হতে পারে। আয় রে আয় টিয়ে নাই ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, তা দেখে দেখে ভোঁদর নাচে, ওরে ভোঁদর ফিরে চা খোকার নাচন দেখে যা। ছড়ার দেশে সম্ভব অসম্ভব কিছুই নাই।